জুন মাসের মাঝামাঝি। স্কুল ফাইনাল দিয়ে বসে আছি। রেজাল্ট কবে বেরোবে জানি না। আজ সিনেমায় যাবার কথা ছিল, কিন্তু ঠিক 2:10 এমন সময় বৃষ্টি নামল যে সে আশা ত্যাগ করে একটা নতুন কেনা টিনটিনের বই নিয়ে বৈঠকখানায় তক্তাপোষে বসে বেশ মশগুল হয়ে পড়ছি। টুনটুনির বই না, টিনটিনের বই। টিনটিন ইন টিবেট। বেলজিয়াম থেকে ফরাসি ভাষায় বেরোয় এই আশ্চর্য কমিক বই। তারপর পৃথিবীর নানান ভাষায় অনুবাদ হয়। এখানে আসে ইংরেজিটা। আমার আর ফেলুদার দুজনের মতে রহস্য, রোমাঞ্চ, সাসপেন্স আর হাসিতে ভরা এর চেয়ে ভালো কমিক বই আর নেই। এর আগে আরও 3টে কিনেছি। এটা নতুন। প্রথমে আমি পড়ব, তারপর ফেলুদা। ও এখন সোফায় সোজা হয়ে শুয়ে দ্য চ্যারিয়ট অফ দ্য গডস বলে একটা বই পড়ছে মানে একটু আগেও পড়ছিল। এখন শেষ করে সেটা বুকের ওপর রেখে সিলিংয়ে ঘুরন্ত পাখাটার দিকে চেয়ে আছে। মিনিট খানেক এইভাবে তাকিয়ে থেকে বলল, গিজার পিরামিডে কাটা পাথরের ব্লক আছে জানিস? 2 লক্ষ। বেশ, জানলাম, কিন্তু ফেলুদা হঠাৎ কেন পিরামিড নিয়ে পড়েছে বুঝলাম না। ফেলুদা বলে চলল, এই ব্লকের এক একটার ওজন প্রায় 15 টন। সে যুগের ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে যা আন্দাজ করা যায় তার সাহায্যে দিনে 10টার বেশি ব্লক নিখুঁতভাবে পালিশ করে ঠিক জায়গায় নিখুঁতভাবে বসানো মিশরীয়দের পক্ষে সম্ভব ছিল না। ওই একটি পিরামিড তৈরি করতে সময় লেগেছিল কমপক্ষে 600 বছর। ভাববার কথা বটে। বললাম, এটা কি ওই বইয়ে লিখেছে? শুধু এটা নয়, প্রাচীনকালের আরও অনেক আশ্চর্য কীর্তির কথা এতে আছে। যে কোন করে সম্ভব হয়েছিল তা প্রত্নতাত্ত্বিকারা বলেন না বা বলার চেষ্টাও করেন না। আমাদের দেশেই দেখ না, দিল্লিতে কুতুব মিনারের পাশে যে লৌহস্তম্ভ আছে তাতে 2000 বছরেও মরচে ধরেনি কে। ইস্টার আইল্যান্ডের নাম শুনেছিস? দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মধ্যে একটা ছোট্ট দ্বীপ। সেই দ্বীপে গেলে দেখা যায় কোন আদ্যিকালে কারা জানি পেল্লায় সব মানুষের মাথা পাথরে খোদাই করে সমুদ্রের দিকে মুখ করিয়ে দাঁড় করিয়ে রেখেছে। পাথর আছে দ্বীপের মাঝামাঝি, মাথাগুলো এনে রাখা হয়েছে সেখান থেকে 5-7 মাইল দূরে। এক একটার ওজন প্রায় 50 টন। জঙ্গলি লোকে কি করে এই জিনিসটা করল? লরি, ক্রেন, ট্র্যাক্টর, বুলডোজার এসব তো তখন ছিল না। ফেলুদা এর মধ্যে একটা চারমিনার ধরিয়েছে। বইটা পড়ে ওই বেশ উত্তেজিত, সেটা বোঝা যাচ্ছিল। এবার সোজা হয়ে উঠে বসে বলল, পেরুতে একটা জায়গায় মাইলের পর মাইল জুড়ে মাটির উপর জ্যামিতিক রেখা আর নকশা কাটা আছে। আদ্যিকাল থেকে সেটা কথা লোকে জানে। প্লেন থেকে পরিষ্কার দেখা যায়, অথচ কবে, কেমন, কিভাবে সেগুলো কাটা হল তা কেউ জানে না। রহস্য এপি গভীর যে সেটা নিয়ে কেউ ভাবতেও চায় না। যিনি ওই বইটা লিখেছেন তিনি ভেবেছেন বুঝি, প্রচুর ভেবেছেন, আর ভেবে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে আজ থেকে 20-25 হাজার বছর আগে নিশ্চয়ই অন্য কোনো গ্রহ থেকে মানুষের চেয়েও অনেক বেশি উন্নত কোনো প্রাণী পৃথিবীতে এসে মানুষকে তাবার জ্ঞানের খানিকটা অংশ দিয়ে অনেকখানি এগিয়ে দিয়ে গিয়েছিল। পিরামিড ইত্যাদি হচ্ছে এই অতিমানবীয় টেকনোলজির নিদর্শন, যাকে আজকের মানুষও টেক্কা দিতে পারেনি। কুরুক্ষেত্রে যেসব মারাত্মক অস্ত্রশস্ত্রের কথা বলা হয়েছে তার সঙ্গে আজকের অ্যাটমিক মরণাস্ত্রের মিল তা জানিস তো? তার মানে কুরুক্ষেত্রে যুদ্ধেও কি অন্য গ্রহের প্রাণীরা এসেছে? ব্যাপারটা জমে উঠেছিল, কিন্তু আমার কথা শেষ না হতেই বাধা পড়ল। এই বৃষ্টির মধ্যেই কে জানি এসে আমাদের কলিং বেলটায় পরপর 3 বার সজোরে চাপ দিয়েছে। দৌড়ে গিয়ে দরজা খুলতেই বৃষ্টির ছাতের সঙ্গে হুমড়ি দিয়ে ঘরে ঢুকলেন সিধু জ্যাঠা, আর তার হাতের চাতাটা ফক্কাট করে বন্ধ করতে আরও খানিকটা জল চারপাশে ছিটিয়ে পড়ল। কি দুর্যোগ, কি দুর্যোগ! একটু চা বলো, তোমার ওই ভালো চা, এক নিঃশ্বাসে বলে ফেললেন সিধু জ্যাঠা। আমি এক দৌড়ে গিয়ে শ্রীনাথকে ঘুম ভাঙিয়ে 3 কাপ চা করতে বলে ফিরে এসে দেখি সিধু জ্যাঠা সোফায় বসে সাংঘাতিক ভুকুটি করে টেবিলের উপরে রাখা চীনে মাটির অ্যাশট্রেটের দিকে চেয়ে আছেন। ফেলুদা বলল, আপনি এই বাদলায় রিক্সা না নিয়ে মানুষ খুন তো আচ্চার হচ্ছে, তার চেয়েও সাংঘাতিক খুন কি জান? ফেলুদা থতমত। চুপ, আমি তো বটেই, যিনি প্রশ্নটা করেছেন তিনি উত্তর দেবেন সেটাও জানি। সিধু জ্যাঠা বললেন, এ কথা সবাই মানে যে আজকে আমাদের দেশটা উচ্ছন্নে যেতে বসলেও এককালে অনেক কিছুই এখানে ঘটেছিল, যা নিয়ে আজও আমরা গর্ব করতে পারি। এর মধ্যে সবচেয়ে বেশি গর্ব করার বিষয়টা কি জানো তো?
সেটা হল আমাদের শিল্পকলা, যার অনেক নমুনা আমরা আজও চোখের সামনে দেখতে পাই। কেমন, ঠিক কি না? ঠিক। ফেলুদা চোখ বুজে মাথা নেড়ে সায় দিল। এই অ্যাটের মধ্যেও যেটা সেরা সেটা হল ভারতবর্ষের মন্দির আর তার গায়ের কারুকার্য। ঠিক কি না? ঠিক। জানেন না, এমন বিষয় নেই, তবে তার মধ্যেও আর্টের বিষয়ে তার জ্ঞান বোধহয় সবচেয়ে বেশি। কারণ কার 3 আলমারি বইয়ের মধ্যে 1.5 আলমারি হলো আর্টের বই। কিন্তু খুনের কথা কি বলছিলেন সেটা এখনও বোঝা গেল না। একটা মাদ্রাজি চুরুট ধরাবার জন্য খানিকটা সময় নিয়ে এক ঘর ধোঁয়া ছেড়ে দুবার কেশে একটু দম নিয়ে সিধু জাঠা বললেন, এককালে কালাপাহাড় ধর্ম চেঞ্জ করে হিন্দু মন্দিরের কি সর্বনাশ করে গেছে সে তো জান, কিন্তু আজ এই 1973-এ আবার যে কালাপাহাড়ের আবির্ভাব হয়েছে সেটা জান কি? আপনি কি মন্দিরের গা থেকে মূর্তি খুলে নিয়ে ব্যবসা করার কথা বলছেন? ফেলুদা প্রশ্ন করল। এক্স্যাক্টলি। সিধু জাঠা উত্তেজনায় চেঁচিয়ে উঠলেন, এটা যে কত বড় একটা ক্রাইম সেটা ভাবতে পার। দোহাইটা এখানে ধর্মেরও নয়, স্রেফ ব্যবসার। ধনী আমেরিকান টুরিস্টরা এইসব মূর্তি হাজার হাজার টাকা দিয়ে কিনে বিদেশে নিয়ে যাচ্ছে, অথচ ব্যাপারটা এমন গোপনে হচ্ছে ধরার কোনো উপায় নেই। তবে এইসব শিল্প হত্যাকারীদের সংখ্যা যে ক্রমেই বাড়ছে তাতে সন্দেহ নেই। আজ দেখলুম ভুবনেশ্বরের রাজা রানী মন্দিরের একটা যক্ষীর মাথা গ্র্যান্ড হোটেলে এক আমেরিকান টুরিস্টের কাছে। বলেন কি ফেলুদা রীতিমতো অবাক। রাজা রানী যে ভুবনেশ্বরের একটা বিখ্যাত মন্দির সেটা আমিও জানতাম। ছেলেবেলে ভুবনেশ্বরে বেড়াতে গিয়েছিলাম, বাবা দেখিয়ে দিয়েছিলেন। লাল পাথরের মন্দির, তার গায়ে অদ্ভুত সব মূর্তি আর নকশা। সিধু জাঠা বলে চললেন, আমার কাছে কিছু পুরনো রাজপুত পেন্টিং ছিল, 34-এ কিনেছিলুম কাশিতে। সেইগুলো নিয়ে গিয়েছিলুম নগরমলকে দেখাতে। নগরীমলের দোকান আছে জানতো, গ্র্যান্ড হোটেলের ভেতরে। আমার অনেক দিনের চেনা, চিবিগুলো খুলে রেখেছি কাউন্টারের উপর। এমন সময় এই মার্কিন বাবু এলেন। মনে হলে নগরীমলের কাছ থেকে আগে কিছু জিনিস টিনিস কিনেছে। হাতে একটা কাগজের মোড়ক, বেশ ভারী জিনিস বলে মনে হলো। মোড়কটি যখন খুললে না বলবো কি, ফেলু আমার হৃৎপিণ্ডে একটা লাফ মেরে গলার কাছে চলে এল। একটা মূর্তির মাথা, লাল পাথরের তৈরি, আমার চেনা মুখ। শুধু তফাৎ এই যে সে মুখকে ধরের সঙ্গে লাগা অবস্থায় দেখেছি, আর এখন দেখছি সেটাকে চেনি দিয়ে ধর থেকে আলাদা করে নেওয়া হয়েছে। আমার তো মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। নগরমল দেখকে বললে জিনিসটা খাঁটি, ছাঁচ বা নকল নয়। সে মার্কিন চাকরা বললে $2000 দিয়ে কিনেছে কোনো প্রাইভেট ডিলারের কাছ থেকে। আমি মনে মনে বললুম, যা ভাবছি তাই যদি হয় তাহলে আরও 2 শূন্য বাড়িয়ে দিলেও ন্যায় দাম দেওয়া হত না। যাই হাক, সে ব্যাটা তো হোটেলে চলে গেল। আমি নিজেও 16 আনা শিওর হতে পারছিলাম না, তাই সোজা বাড়ি এসে জিমারের বই খুলে দেখি কিয়া ভেবেছিলাম তাই। ও মুন্ডু খসে রাজারানীর গা থেকে ভেঙ্গে আনা হয়েছে। অথচ এসব মন্দিরে সরকারি পাহারা থাকে। ঘুষ খেয়েছে নিশ্চয়, আজকাল তো ওইটাই চাবিকাঠি কিনা। আমি অবশ্যই এর মধ্যেই ভুবনেশ্বরের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে এক্সপ্রেস চিঠি লিখে দিয়েছি, কিন্তু তাতেই বা কি হবে? ওই পার্টিকুলার মাথাটাকে তো আর বাঁচানো গেল না, আর মন্দির যা জখম হবার তাও হয়ে গেল। আমারও মনে হচ্ছিল যে এইভাবে আমাদের মন্দিরের মূর্তি ভেঙে বিদেশের লোককে বিক্রি করাটা সত্যিই একটা ক্রাইম। শ্রীনাথ চা এনে দিয়েছে। সিধু জাঠা কাপ তুলে একটা চুমুক দিয়ে গভীর গলায় বলল, ভাবছি কিভাবে এর প্রতিকার হয়। আমি বুড়ো হয়ে গেছি, আমি আর কি করতে পারি বলো? তাই বুঝলে ফেলু, তোমার কথাটাই বারবার মনে হচ্ছিল। তুমি প্রাইভেট ইনভেস্টিগেটর, অপরাধী খুঁজে বেরাও তুমি। এর চেয়ে বড় আর কি অপরাধ থাকতে পারে? এই নিয়ে কাগজে লেখালেখি করলে হয়তো পুলিশের দৃষ্টি আকর্ষণ করা যায়, কিন্তু তাতেই বা কি ভরসা? এ তো আর সোনা রূপো বা হিরে জরত নয়, যার দামটা বাজার দর থেকে হিসেব করে নেওয়া যায়। আর্টের ভ্যালুটা অন্যরকম, সেটা সবাই বোঝে না। আমি এমনও শিক্ষিত লোক জানি যারা জোর বাংলা মন্দির দেখে বলে ওর মধ্যে আর কি আছে, আর কাংড়া ছবি দেখে বলে এর চেয়ে হেমেন মজুমদার ভালো। ফেলুদা এতক্ষণ চুপ করে ভাবছি, এবার বলল, সেই আমেরিকান ভদ্রলোকের নামটা জেনেছিলেন কি? জেনেছি বই কি, এই যে তার কার্ড। সিধু জাঠা তার পাঞ্জাবির পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বার করে ফেলুদাকে দিল। উঠে গিয়ে দেখলাম তাতে নাম চাপা রয়েছে সল সিলভারস্টাইন, আর তার নিচে ইহুদি। সিধু জাঠা বললেন, স্টাইন দেখলেই বুঝবে ইহুদি,
লোকটা ডাক সাইটে ধনী, তাতে সন্দেহ নেই। হাতে একটা ঘড়ি পড়েছিল, তেমন ঘড়ি বাপের জন্মে দেখিনি। তারই দাম বোধহয় $1000 ভদ্রলোক কদিন থাকবেন কিছু বলেছিলেন? কাল সকালেই কাঠমান্ডু চলে যাচ্ছি। অবশ্য এখন হয়তো তাকে ফোন করলে পেতে পার। ফেলুদা উঠে গিয়ে টেলিফোনের ডায়াল ঘোরাতে লাগলো। কলকাতার বেশিরভাগ জরুরি টেলিফোনের নম্বর ওর মুখস্থ, তার মধ্যে অবশ্য হোটেলও বাদ পড়ে না। ফোন করে জানা গেলে মিস্টার সিলভারস্টাইন তার ঘরে নেই, কখন ফিরবেন কোনো ঠিক নেই। ফেলুদা যেন একটু হতাশ হয়, ফোনটা রেখে দিয়ে বলল, যে লোকটা মূর্তিটা বিক্রি করেছিল তার অন্তত চেহারার বর্ণনাটা পেলেও একটা রাস্তা পাওয়া যেত। সেটা তো আমারই জিজ্ঞেস করা উচিত ছিল। সিধু জ্যাঠা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিন্তু কেমন জানি সব গণ্ডগোল হয়ে গেলে। ভদ্রলোক আবার আমার ছবিগুলো দেখছিলেন, দেখে বললেন, তার তান্ত্রিক আর্ট সম্পর্কে ইন্টারেস্ট, আমি সন্ধান পেলেই তাকে জানাই। এই বলে তার একখানা কার্ড বের করে আমার হাতে দিলে। সত্যি, তুমি যে কিভাবে প্রসিড করবে তা তো আমার মাথায় আসছে না। দেখি ভুবনেশ্বর থেকে কোনো খবর আসে কিনা। রাজা রানীর গা থেকে মূর্তি ভেঙে নিয়ে গেলে তো হইচই পড়ে যাওয়া উচিত। সিধু জ্যাঠা এক চুমুকে চাটা শেষ করে উঠে পড়ে বললেন, বছর খানিক থেকে এ বাদরামের কথাটা কানে আসছিল, তবে একদিন এদের নজরটা ছিল ছোটখাটা অখ্যাত মন্দিরের উপর। এখন মনে হচ্ছে এদের সাহসটা হঠাৎ বেড়ে গেছে। আমার ধারণা অত্যন্ত বেপরোয়া ও শক্তিশালী কিছু লোক রয়েছে এই কেলেঙ্কারির পেছনে। ফেলু, যদি এ ব্যাপারে কিছু করতে পার তো দেশ তোমাকে কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখবে, এটা জোর দিয়ে বলতে পারি। সিধু জ্যাঠা চলে যাবার পর ফেলুদা গ্র্যান্ড হোটেলে রাত 11টা পর্যন্ত বারবার ফোন করেও সেই আমেরিকানকে ধরতে পারল না। অন্ত পিছি উল্লে গেল। শেষবারের বার ফোনটা রেখে দিয়ে গভীর গলায় বলল, সিধু জ্যাঠা যা বলছে তা যদি সত্যি হয়, সত্যিই যদি ভুবনেশ্বরের চক্ষের মাথা আমেরিকানদের হাতে চলে গিয়ে থাকে, তাহলে ব্যাপারটা অত্যন্ত অন্যায়। আর যে লোক এই পাচারের কাজটা করেছে সে নিঃসন্দেহে একটা পয়লা নম্বরের ক্রিমিনাল। খারাপ লাগে ভাবতে যে আমার পক্ষে এগোনোর কোনো রাস্তা নেই, কোনোই রাস্তা নেই। রাস্তা একটা বেরিয়ে গেল পরদিনই, আর সেটা বেরোল এমন একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে যে ভাবলে মাথাটা ভং ভং করে। দুর্ঘটনার কথা বলার আগে আরেকটা জরুরি কথা বলা দরকার। সিধু জ্যাঠার আন্দাজ যে ঠিক সেটা পরদিনের আনন্দবাজারেই জানা গেল। আমি প্রথম পড়লাম খবরটা, মস্তকহীন যক্ষী। ভারতীয় স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন ভুবনেশ্বরের রাজারানী মন্দিরের গাত্রে থেকে একটি যক্ষী মূর্তির মস্তকাংশ অপহৃত হয়েছে। সেই সঙ্গে মন্দিরের প্রহরী টিকেও পাওয়া যাচ্ছে না। ওড়িশার প্রত্নতাত্ত্বিক বিভাগ এ ব্যাপারে পুলিশ তদন্তের আয়োজন করেছে বলে জানা গেল। খবরটা পড়ে ফেলুদাকে বললাম, তার মানে পাহারাদারি মাথাটা চুরি করেছে? ফেলুদা তার ফারিয়ান্সের টিউবটা টিপে আধা ইঞ্চি পেস্ট বার করে ব্রাশের উপর চাপিয়ে বলল, এ চুরি কি আর পাহারাদার করে? গরিব লোকের অতি সাহস হয় না। চুরি করেছে ভদ্রলোকে, সে মোটা ঘুষ দিয়েছে প্রহরীকে। প্রহরী তাই আপাতত গা ঢাকা দিয়েছে। সিধু জ্যাঠা নিশ্চয়ই খবরটা পেয়েছে। আমার মন বলছিল যে তার আন্দাজ ঠিক হয়েছে জেনে তিনি নিশ্চয়ই সদর্পে সেটা ঘোষণা করতে আসবেন। শেষ পর্যন্ত এলেন ঠিকই, কিন্তু সেটা 4 ঘন্টা পরে 10:30টার সময়। আজ বৃহস্পতিবার 9টা থেকে আমাদের বাড়ির বিজলি বন্ধ হয়ে গেছে। এদিকে আকাশে মেঘ করে গুমোট হয়ে রয়েছে। বৈঠকখানায় বসে ঘামছি। এমন সময় দরজায় প্রচণ্ড ধাক্কা। দরজা খুলতেই আবার সেই হুমবুদ্ধি দিয়ে ভেতরে ঢোকা, চায়ের হুকুম, আর পরক্ষণেই ধাপ করে সোফায় বসা। ফেলুদা ভুবনেশ্বরের কথাটা উচ্চারণ করতেই তিনি এক দাবারানিতে তাকে থামিয়ে দিয়ে বললেন, ও সব ছাড়, ওগুলো ফালতু কথা। রেডিও শুনেছি কই না তো। আসলে আজ জানি বৃহস্পতিবার, তাও একটা ট্রানজিস্টার কিনবে না? ইয়াক্কে সাংঘাতিক খবর। কাঠমান্ডুর প্লেন ক্র্যাশ করেছে কলকাতার কাছেই। 1 ঘন্টার ডিলে ছিল। 7:30টায় মাটি ছেড়েছে। 15 মিনিটসের মধ্যে ক্র্যাশ করেছে। ঝড়ে পড়েছিল, বোধহয় ফিরে আসবার চেষ্টা করছিল। কাল সারা রাত কীরকম ঝড়ো বাতাস ছিল সে তো জানাই। 58 জন যাত্রী, অল ডেড। মার্কিন ব্যাংকার সাল সিলভারস্টাইন তার মধ্যে ছিলেন, সে কথা রেডিওতে বলেছে। খবরটা শুনে আমরা দুজনই একেবারে থা। ফেলুদা বলল, কোথায় ক্র্যাশ করেছে?
জায়গার নাম বলেছে সিদিকপুর বলে একটা গ্রামের পাশে, হাসনাবাদের দিকে। ফেলু মনে মনে প্রার্থনা করছিলুম সে মূর্তি যেন দেশ ছেড়ে না যায়। সে প্রার্থনা যে এমনভাবে মঞ্জুর হবে তা কি আর জানতাম। ফেলুদা হাতের রিস্ট ওয়াচের দিকে দেখলে। সে কি সিদিকপুর যাওয়ার মতলব করছে নাকি? সিধু ঝাঁটারও কেমন যেন ততস্থ ভাব। বললেন, আমি যা ভাবছি তুমি নিশ্চয় সেই কথাই ভাবছ। প্লেন মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে একটা এক্সপ্লোশন হয়। যাত্রীর সঙ্গে তার ভেতরে জিনিসপত্র চারদিকে ছিটকে পড়ে, যেমন সব ক্র্যাশেই হয়। সেই জিনিসপত্রের মধ্যে যদি ফেলুদা 2 মিনিটের মধ্যে ঠিক করে ফেলল যে প্লেন যেখানে ক্র্যাশ করেছে সেখানে গিয়ে খোঁজ করবে ইয়ক্সির মাথাটা পাওয়া যায় কিনা। 3 ঘন্টা হলো ক্র্যাশটা হয়েছে, যেতে লাগবে ঘন্টা 1.5। এর মধ্যে নিশ্চয়ই এয়ারলাইনের লোক, দমকল, পুলিশ ইত্যাদি সেখানে গিয়ে তাদের কাজকর্ম খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে। আমরা গিয়ে কি দেখতে পাবো জানি না, তবু যাওয়া দরকার। সুযোগ যখন আশ্চর্যভাবে এসে গেছে তখন সেটার সদ্ব্যবহার না করার কোনো মানে হয় না। সিধু ঝাঁটা বললেন, ছবিগুলো বিক্রি করে আমার হাতে কিছু কাঁচা টাকা এসেছে, আমি তার থেকে কিছুটা তোমাকে দিতে চাই। আফটার অল আমার কথাতেই তো তোমাকে এ ব্যাপারে জড়িয়ে পড়তে হচ্ছে। সুতরাং শুনুন সিধু ঝাঁটা, ফেলুদা বাধা দিয়ে বল, প্রস্তাবটা আপনার কাছ থেকে এসেছে ঠিকই, কিন্তু আমি যদি নিজে এ ব্যাপারে উৎসাহ বোধ না করতাম তাহলে এগোতাম না। আমি কাল রাত্রে এ নিয়ে অনেক ভেবেছি, আর যত ভেবেছি ততই মনে হয়েছে যে আপনার কথাটা 16 আনা সত্যি। দেশের মন্দিরের গা থেকে মূর্তি ভেঙে নিয়ে যারা বিদেশিদের বিক্রি করে তাদের অপরাধের কোনো ক্ষমা নেই। ব্রাভো! সিধু ঝাঁটা চেঁচিয়ে উঠলেন। তবে একটা কথা বলে রাখি, আর্থিক না হলেও অন্যরকম হেল্প তোমার লাগতে পারে। হয়তো আর্টের ব্যাপারে কোনো তথ্য জানার দরকার হতে পারে। তার জন্য আমার কাছে আসতে দ্বিধা করো না। যদি সম্ভব হয় তুমি নিজেও একটু আর্ট নিয়ে পড়াশোনা করে ফেলো, তাহলে উৎসাহটা আরও বেশি পাবে। ঠিক হল মাথাটা যদি পাওয়া যায় তাহলে সেটা সোজা আর্কিওলজিক্যাল সার্ভের অফিসে গিয়ে জমা দিয়ে আসা হবে। কে চুরি করেছিল সেটা জানা না গেলেও অন্তত চোরাই জিনিসটা তো উদ্ধার হবে। ঝড়ের স্পিডে তৈরি হয় একটা খলদে ট্যাক্সিতে চেপে আমরা যখন সিদিকপুরের উদ্দেশ্যে রওনা দিলাম তখন ঠিক 11:05। ফিরতে হয়তো বেলা হবে। এদিকে খাবারের কোনো ব্যবস্থা নেই, আমাদের বাড়িতে 1টার আগে খাওয়া হয় না। তাই ঠিক হলো ফেরার পথে যশোহর রোডে কোনো একটা পাঞ্জাবি দোকানে খেয়ে নেওয়া যাবে। ওদিক দিয়ে লরি যাতায়াত করে, লরির লোকেরা এইসব দোকানে খায় রুটি, মাংস। তাড়কা দেখেই জিভে জল আসে। ফেলুদাকে দেখেছি, ও সব রকম খাওয়াতে অভ্যস্ত। ওর দেখা দেখি আমিও সেই অভ্যাসটা করে নিতে চেষ্টা করছি। কলকাতার ভিড় ছাড়িয়ে ভিআইপি রোডে পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। তারপর দমদম ছাড়বার কিছু পরে মেঘ সরে গিয়ে রোদ উঠল। হাসনাবাদ কলকাতা থেকে প্রায় 40 মাইল যশোহর রোড দিয়েই যেতে হয়। আমাদের ড্রাইভার বললেন রাস্তা পিছল না থাকলে 1 ঘন্টার মধ্যে পৌঁছে দিতেন। ওদিকে একটা প্লেন ক্র্যাশ হয়েছে জানেন তো স্যার, রেডিওতে বলল। ফেলুদা যখন বলল যে ওই ক্র্যাশের জায়গাতে আমরা যাচ্ছি তখন ভদ্রলোক ভারী উত্তেজিত হয়ে বললেন, আপনার রিলেটিভ কেউ ছিল নাকি স্যার প্লেনে? আজ্ঞে না। ফেলুদার পক্ষে ব্যাপারটা খুলে বলা মুশকিল, অথচ ড্রাইভার বাবুর কৌতূহল মেটে না। সব তো পুড়ে ঝামা হয়ে গেছে শুনলাম। কিছু কি আর দেখতে পাবেন গিয়ে? দেখায়াক। আপনি কোনো সাংবাদিক বোধ হয়? আজ্ঞে না, তবে এই গপ্ল টপলো লিখি আর কি। দেখে টেখে সব নোট টোট করে পরে বইয়ে টইয়ে লাগিয়ে দেবেন। বারাস্তা ছাড়িয়ে মাইল 10 যাবার পর থেকে আমরা মাঝে মাঝে থেমে রাস্তার লোকের কাছ থেকে সিদিকপুরের নির্দেশ নিচ্ছিলাম। শেষটায় একটা বাজার টাইপের জায়গায় এসে একটা সাইকেলের দোকানের সামনে দাঁড়ানো কয়েকজন লোককে জিজ্ঞেস করতে তারা সবাই একসঙ্গে বলে উঠল যে আর 2 মাইল গেলেই বামদিকে একটা কাঁচা রাস্তা পড়বে, সেটা ধরে মাইলখানেক গেলেই সিদিকপুর। এদের হাবভাবে বোঝা গেল এরা অনেককেই আগে রাস্তা বাতলে দিয়েছে। কাঁচা পথটা একেবারেই গ্যাও, মাঝে মাঝে জল জমেছে আর নানা রকম টায়ারে দাগ পড়েছে কাদার উপর। ভাগ্যে এটা জুন মাস, সবে বর্ষা পড়েছে, আর 1 মাস পরে হলেই এ রাস্তা দিয়ে আর গাড়ি এত না। আজ সকালের বৃষ্টিটা যে এদিকে হয়েছে সেটা মাঠঘাটের চেহারা দেখেই বেশ বোঝা যাচ্ছে।
এই শান্ত পাড়াগাঁয়ের মাঝখানে একটা ফকার ফ্রেন্ডশিপ জেট প্লেন ক্র্যাশ করেছে। ভাবতেও অবাক লাগছিল। ইতিমধ্যে আমাদের পাশ দিয়ে পরপর 3খানা অ্যাম্বাসাডার মেন রোডের দিকে চলে গেল। পায়ে হাঁটা লোকও কিছু পথে পড়ো, কেউ যাচ্ছে, কেউ ফিরছে। সামনে একটা মোড়ের মাথায় একটা বটগাছের ধারে বেশ ভিড়। একটু এগিয়ে কয়েকটা গাড়ি ও একটা জিপ রাস্তার ধারে দাঁড় করানো রয়েছে। আমাদের ট্যাক্সি সেই গাড়িগুলোর পিছনে গিয়ে দাঁড়াল। ক্র্যাশের কোনো চিহ্ন নেই, তাও বুঝতে পারলাম এখানেই আমাদের নামতে হবে। ডান দিকে কিছু দূরে একটা গাছপালায় ভর্তি জায়গা, তারও কিছু দূরে বাম দিকে একটা গ্রামের ঘরবাড়ি দেখা যাচ্ছে। জিজ্ঞেস করে জানলাম সেটাই নাকি সিদ্দিকপুর, ক্র্যাশের জায়গা। কোথায় জিজ্ঞেস করাতে বলল, ওই গাছগুলো দেখা যাচ্ছে ওর পিছনে, একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন। আমাদের ড্রাইভার বলরাম ঘোষ গাড়িতে চাবি দিয়ে চললেন আমাদের সঙ্গে ক্র্যাশ দেখতে। আমরা মাঠের মধ্যে হাঁটা পথ দিয়ে এগিয়ে গেলাম। দূর থেকে যেটাকে বন বলে মনে হচ্ছিল সেটা আসলে 8-10টা বড় বড় আম, কাঁঠাল, তেঁতুল গাছ ছাড়া আর কিছুই না। সেগুলো পেরিয়েই একটা কলাবাগান, আর সেইখানে যত কাণ্ড। গাছের মধ্যে যেগুলো এখনো নেড়া অবস্থায় দাঁড়িয়ে আছে সেগুলো সব কলসে কালো হয়ে গেছে। ডান দিকে কিছু দূরে একটা নেড়া গাছ, ফেলুদা বলল সেটা শিমুল। তার বড় বড় ডালগুলো যেন তলোয়ারের কোপে কেটে ফেলা হয়েছে, আর যা দাঁড়িয়ে আছে তা পুড়ে ছাই। সমস্ত জায়গাটা লোকজন, পুলিশ, এয়ারপোর্টের কর্মচারীতে ভরে আছে, আর তাদের আশেপাশে প্রায় 100 গজ জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে আছে ফকার ফ্রেন্ডশিপের ভগ্নাবশেষ। এখানে ডানার একটা অংশ, ওখানে লেজের টুকরো, ওইদিকে আবার থুবরনো নাকের খানিকটা। তাছাড়া ভাঙাছেড়া, ফাটাফুটা, দোমড়ানো, মোচড়ানো, ওড়া, আধা পোড়া, সিকি পোড়া, কত কিয়ে চারিদিকে ছড়িয়ে রয়েছে তার কোনো হিসেব নেই। একটা অদ্ভুত কড়া গন্ধে চারিদিকটা ছেয়ে রয়েছে, যেটার জন্য আমার নাকে রুমাল দিতে হলো। ফেলুদা জিভ দিয়ে চিক করে একটা বিরক্তিসূচক শব্দ করে বলল, যদি আর ঘণ্টাখানেক আগেও আসতে পারতাম। আসলে পুলিশ জায়গাটাকে ঘিরে ফেলেছে, তাই কাছে যাবার কোনো উপায় নেই। আমরা অগত্যা ঘেরাও করা জায়গাটার পাশ দিয়ে হাঁটতে আরম্ভ করলাম। পুলিশ মাটি থেকে জিনিস তুলে তুলে দেখছে, কোনোটাই আস্ত নেই। তবে ভাঙা বা আধা পড়া অবস্থাতেও অনেক জিনিস দিব্যি চেনা যাচ্ছে। একটা স্টেথোস্কোপের কানে দেবার অংশ, একটা ব্রিফকেস, জলের ফ্লাস্ক, একটা বাঁধার হ্যান্ডব্যাগের আয়না, যেটা একটা পুলিশ হাতে নিয়ে এদিক ওদিক নাড়ার ফলে তার থেকে রোদের ঝিলিক বেরোচ্ছে। আমাদের ডান দিকে ক্র্যাশের জায়গা, আমরা তার পাশ দিয়ে গোল হয়ে ঘুরে এগিয়ে যাচ্ছি। এমন সময়ে ফেলুদা হঠাৎ বাঁ দিকের একটা আম গাছের দিকে চেয়ে থেমে গেল। একটা ছেলে গাছের একটা নিচু ডালের উপর উঠে বসেছে, তার হাতে একটা কালশিতে পড়া সুজুতো, যেটা নিশ্চয়ই চামড়ার ছিল, আর সেটা নিশ্চয়ই ছেলেটা এই জঞ্জালের মধ্যে থেকেই পেয়েছে। ফেলুদা ছেলেটার দিকে এগিয়ে গেল। তোরা অনেক জিনিস পেয়েছিস এই জঞ্জাল থেকে, না রে? ছেলেটা চুপ, সে এক দৃষ্টিতে ফেলুদার দিকে চেয়ে আছে। কি হলো, বোবা নাকি? ছেলেটা তাও চুপ। ফেলুদা হাফলেস বলে এগিয়ে চলল ক্র্যাশের জায়গা ছেড়ে গ্রামর দিকে। বলরাম বাবুর কৌতূহল আবার জাগিয়ে উঠেছে। বললেন, আপনি কিছু খুঁজছেন নাকি স্যার? একটা লাল পাথরের মূর্তি, ফেলুদা জবাব দিল, শুধু মাথাটা। শুধু মাথাটা? হুঁ বলে বলরাম বাবু দেখি এদিক ওদিক ঘাসের উপর খোঁজা আরম্ভ করে দিয়েছেন। আমরা একটা অশ্বত্থ গাছের দিকে এগিয়ে গেলাম। গাছের তলায় একটা বাঁশের মাচা, তার উপর 3 জন আধা বুড়ো বসে তামাক খাচ্ছে। যে সবচেয়ে বুড়ো সে ফেলুদাকে জিজ্ঞাসা করল, আপনারা কোত্থেকে আইলেন? কলকাতা। খুব জোর বেঁচে গেছে আপনাদের গ্রামটা। হাঁ, তা গেছে বাবু, আল্লাহর কৃপা, ঘর বাড়ি ভাঙেনি, মানুষজন মরেনি। বাছুর একটা বাঁধা ছিল, করিমুদ্দির সেরা মরেছে। আর আলাম শাখের আগুন লাগলো কখন? আগুন আর ধোঁয়ে গোটা গ্রামটা ধোঁয়ায় ধোঁয়া। আর তারপর এলো বৃষ্টি, দমকল এলো, দমকল আসা অবধি আগুন জ্বলছিল, আগুন নিভেছে বৃষ্টির পানিতে। আপনি কাছাকাছি গিয়েছিলেন আগুন নেবার পর। আমি বুড়ো মানুষ, আমার অত কি গরজ, জেলে চাকরারা যায়নি, ওখান থেকে জিনিসপত্র তুলে নেয়নি। বুড়ো চুপ, অন্য দুজনও উসখুস করছে। ইতিমধ্যে 8-10 জন ছেলে জড়ো হয়ে কাছাকাছি দাঁড়িয়ে আমাদের কথাবার্তা শুনছে। ফেলুদা তাদের একজনকে ডেকে জিজ্ঞাসা করল, তোর নাম কি রে? ছেলেটি ঘাড় কত করে বলল, আলী। এদিকে আয়। ফেলুদা নরম সুরে কথা বলছিল বলেই বাদ হয়ে ছেলেটা এগিয়ে এল। ফেলুদা তার কাঁধে হাত দিয়ে গলাটা আরও নামিয়ে বলল, ওই ভাঙা প্লেনটা থেকে অনেক জিনিস ছড়িয়ে বাইরে পড়েছিল, জানিস তো? ছেলেটি চুপ করে দাঁড়িয়ে আছে। সেই সব জিনিসের মধ্যে একটা লাল পাথরের তৈরি মেয়ে মানুষের মাথা ছিল,
কুমোর যেমন মাথা গড়ে সেই রকম মাথা, এইও জানে। আলী আরেকজন ছেলের দিকে দেখিয়ে দিল। ফেলুদা একেও জিজ্ঞেস করল, তোর নাম কি রে? পানু। ফেলুদা বলল, আর কি মিয়েছিস তা আমার জানার দরকার নেই, মাথাটা ফেরত দিলে তোকে আমি বিকশিসি দেব। পানুর মুখেও কথা নেই। বাবু জিজ্ঞেস করছে, জবাব দে। 3 বুড়োর এক বুড়ো ধমক দিয়ে উঠল, ওর কাছে নেই। কোথায়টা বলল পানুরে বয়সী, মুখে বসন্তের দাগওয়ালা আরেকটি ছেলে। কোথায় গেল? চাবুকের মতো প্রশ্ন করল ফেলুদা। আরেকজন বাবু এসেছিল, তিনি চাইলেন, তাকে দিয়ে দিয়েছি। সত্যি কথা ফেলুদা? পানুর কাঁধ ধরে প্রশ্ন করল। আমার বুক টিপ টিপ করছে, পেতে পেতে ফসকে যাবে ইয়ক্ষির মাথা। পানু এবার মুখ খুলল। একজন বাবু এলেন এ গাড়ি করে একটুক্ষণ আগে। কিরকম গাড়ি? নীল রঙের। 3-4টি ছেলে একসঙ্গে বলে উঠল। কিরকম দেখতে বাবু? লম্বা, রোগ, মোটা, চশমা পরা? ছেলেদের বর্ণনা থেকে বোঝা গেল মাঝারি হাইটের ভদ্রলোক, প্যান্ট শার্ট পরা, রোগাও না, মোটাও না, ফর্সাও না, কালো না, বয়স 30 থেকে 50-এর মধ্যে। আমরা এসে পৌঁছানোর আধা ঘন্টা আগে এসে একে তাকে জিজ্ঞেস করে অবশেষে পানুর কাছ থেকে সামান্য কিছু বকশিশ দিয়ে একটা লাল পাথরের তৈরি মানুষের মাথা উদ্ধার করে নিয়ে গেছেন। তার নীল রঙের গাড়ি। আমরা যখন গ্রামের পথ দিয়ে গাড়িতে করে আসছিলাম তখন উল্টো দিক থেকে একটা নীল রঙের অ্যাম্বাসেডরকে আমাদের গাড়ির পাশ দিয়ে বেরিয়ে যেতে দেখেছিলাম। চল তপসে, আসুন বলরাম বাবু। খবরটা শুনে ফেলুদা যদি হতাশ হয়ে থাকে, সে ভাবটা যে সে এর মধ্যে কাটিয়ে উঠে আবার নতুন এনার্জি পেয়ে গেছে, সেটা তার ট্যাক্সির উদ্দেশ্যে দৌড় দেখেই বুঝলাম। আমরাও দুজনে ছুটলাম তার পিছনে। কি আছে কপালে কে জানে, যে পথে এসেছিলাম সেই পথেই আবার ফিরে চলেছি। 1:30টা বেজে গেছে, কিন্তু খাওয়ার কথা মনেই নেই। যশোহর রোডে পরে বলরামবাবু একবার বলেছিলেন, চা খাবেন নাকি স্যার? গলাটা একটু ভিজিয়ে নিলে। ফেলুদা সে কথায় কান দিয়েনি। বলরামবাবুও বোধহয় ব্যাপারটায় একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়ে আর চায়ের কথা বলেননি। গাড়ি 75 কিলোমিটার স্পিডে ছুটে চলেছে, আর আমি ভাবছি কি অল্পের জন্যই না মাথাটা ফসকে গেল। সকালে যদি লোডশেডিংটা না হতো আর রেডিওর খবরটা যদি ঠিক সময়ে শুনতে পেতাম, তাহলে এতক্ষণে হয়তো আমরা মূর্তি সঙ্গে নিয়ে আর্কিওলজিক্যাল সার্ভের অফিসে ছুটে চলেছি, কিংবা হয়তো সোজা ভুবনেশ্বর। মন্দিরের গায়ে ভাঙা মূর্তি আবার জোড়া লেগে যেত, আর ফেলুদা তার জোরে হয়তো পদ্মশ্রী তদ্মশ্রী হয়ে যেত। এই 1 ঘন্টার রোদেই রাস্তা অনেকটা শুকিয়ে গেছে। মনে মনে ভাবছি, বললাম বাবু আরেকটু স্পিড তুললে পারেন। এমন সময় হঠাৎ একটা জিনিস চোখে পড়ে, পালস রেটটা ধা করে বেড়ে গেলে। একটা গাড়ি মেরামতের দোকানের সামনে একটা নীল অ্যাম্বাসাডর দাঁড়িয়ে আছে। বলরামবাবু যে সিদ্দিকপুরের কথাবার্তা মন দিয়ে শুনেছিলেন, সেটা তার প্রশ্ন থেকে বুঝতে পারলাম। গাড়ি থামাবো স্যার? সামনের চায়ের দোকানটায়। ফেলুদা চাপা গলায় জবাব দিল। বলরামবাবু স্টাইলের মাথায় মেরামতির দোকানের 2টো দোহানের পরে ট্যাক্সিটাকে রাস্তার ডান দিকে নিয়ে গিয়ে ঘড়িয়স করে ব্রেক কষলেন। ফেলুদা গাড়ি থেকে নেমে গিয়ে 3 কাপ চা অর্ডার দিল। কাপ তো নয়, কাচের গেলাস। আর কি আছে ভাই, বিস্কুট খাবেন? ভাল বিস্কুট আছে, কাচের বয়ামের মধ্যে গালগাল নানখাটাই টাইপের বিস্কুট। ফেলুদা তারই 2টো করে দিতে বল। আমার চোখ নীল অ্যাম্বাসাডরের দিকে। পাংচার সারানো হচ্ছে। একটি ভদ্রলোক, মাঝারি হাইট, মাঝারি রং, বয়স 40-40, ঘন ভুরু, ঘন হাতের লোম, কনের পাশ দিয়ে বোধহয় লোম বেরিয়েছে, মাথার চুল ব্যাকব্রাশ করে আঁচড়ানো, গাড়ির পাশে ছটফট ভাব করে পায়চারি করছেন আর ঘন ঘন টান দিচ্ছেন আধপোড়া সিগারেটে। বাঙালি কি, কথা না বললে বোঝার উপায় নেই। চা তৈরি হচ্ছে। ফেলুদা চারমিনার বার করে একটা মুখে পুরে পকেট চাপটে দেশলাই না পাওয়ার ভান করে ভদ্রলোকের দিকে এগিয়ে গেল। আমি আমাদের ট্যাক্সির কাছেই রয়ে গেলাম। 2 গাড়ির মধ্যে তফাৎ 20-25 হাত। বলরামবাবুর আড়াচোখ নীল গাড়ির দিকে। এক্সকিউজ মি, আপনার কাছে কি? ভদ্রলোক পকেট থেকে একটা লাইটার বার করে জ্বলিয়ে ফেলুদার দিকে এগিয়ে দিলেন। থ্যাঙ্কস। ফেলুদা ধোঁয়া ছাড়াল। টেরেবল ব্যাপার। ভদ্রলোক ফেলুদার দিকে চেয়ে আবার চোখ নামিয়ে নিলেন। আপনি তো ক্র্যাশের ওখানে গিয়েছিলেন, ফেলুদা বলেন। আপনার গাড়িটা যেন আসতে দেখলাম। ক্র্যাশ? আপনি জানেন না? কাঠমান্ডুর প্লেন, সিদ্দিকপুরে। আমি টাকি থেকে আসছি। টাকি হলে হাসনাবাদের কাছেই একটা শহর। আমরা কি তাহলে ভুল করলাম? গাড়ির নম্বরটা যদি দেখে রাখতাম তাহলে খুব ভালো হতো। আর কতক্ষণ লাগবে হে? ভদ্রলোক অধৈর্য হয়ে
প্রশ্ন করলেন মেরামতির লোকটাকে। এই হয়ে গেল স্যার, 5 মিনিট। চায়ের দোকান থেকে বলরামবাবু হাঁক দিয়ে জানালেন, চা রেডি। ফেলুদা নীল গাড়ি ছেড়ে আমাদের হলদে গাড়ির দিকে এগিয়ে এল। হাতে গ্লাসে নিয়ে 3 জনে দোকানের সামনের বেঞ্চিতে বসার পর ফেলুদা চাপা গলায় বলল, ডিনাই করছে, ডাহা মিথ্যেবাদী। আমি বললাম, কিন্তু নীল অ্যাম্বাসেডর তো আরও অনেক আছে। এ রংটা তো খুব কমন ফেলুদা। লোকটার জুতোয় এখনও কালো চাইয়ের দাগ লেগে আছে। তোর নিজের স্যান্ডালটার দিকে চেয়ে দেখেছিস একবার? সত্যিই তো স্যান্ডালের রংটাই বদলে গেছে ক্র্যাশের জায়গায় গিয়ে। আর ওই ভদ্রলোকেরও তাই, ব্রাউন জুতোয় কালোর চোপ। ফেলুদা যে ইচ্ছে করেই ধীরে সুস্থে বিস্কুট খাচ্ছে সেটা বেশ বুঝতে পারছিলাম। 5 মিনিটের জায়গায় 15 মিনিট পরে অন্য গাড়িটা সুস্থ অবস্থায় মেরামতির দোকান থেকে বেরিয়ে যশোহর রোড দিয়ে কলকাতার দিকে রওনা দিল। আর তার পর মুহূর্তেই আমাদের গাড়িও ধাওয়া করল তার পিছনে। দুটোর মাঝখানে বেশ অনেকখানি ফাঁক, কিন্তু ফেলুদা বলল, সেই ভালো। লোকটার সন্দেহ উদ্রেক করা বুদ্ধিমানের কাজ হবে না। দমদমের কাছে এসে হঠাৎ আরেক পশলা বৃষ্টি নামল। সামনে সব ধোঁয়াটে হয়ে গেছে, ভালো দেখা যাচ্ছে না। তাই বলরাম বাবুকে বাধ্য হয়েই স্পিড বাড়িয়ে নীল গাড়ির আরেকটু কাছাকাছি গিয়ে পড়তে হলো। ভদ্রলোক বেশ রসিক, বললেন, হিন্দি ফিল্মের মতন মনে হচ্ছে স্যার। সেদিন শত্রুঘ্নের একটা বইয়ে দেখলুম এইভাবে গাড়ির পেছনে গাড়ি ফলো করছে। অবশ্যই সেখানে পেছনের গাড়িটা একটা পাহাড়ের গায়ে ক্র্যাশ করল। ফেলুদা বলল, একদিনে একটা ক্র্যাশই যথেষ্ট, আপনি স্টেডি থাকুন। কলকাতায় পাহাড় না থাকলেও। কি বলছেন স্যার? 13 ইয়ার্স গাড়ি চালাচ্ছি, এখনো পর্যন্ত একটিও নট আ সিঙ্গল অ্যাক্সিডেন্ট। WMA 5349 ফেলুদা বিড়বিড় করে বলল। আমিও নম্বরটা মাথায় রেখে দিলাম আর বারবার পাতিছান আওড়ে নিলাম। এটা আর কিছুই নয়, 5, 3, 4 আর 9-এর প্রথম অক্ষরগুলো দিয়ে তৈরি। নম্বর মনে রাখার 2-3 রকম উপায় ফেলুদা শিখিয়ে দিয়েছে, তার মধ্যে এটা একটা। বলরামবাবু সত্যিই বাহাদুর ড্রাইভার, কারণ কলকাতার ট্রাফিকে ভরা গিজগিজে রাস্তা দিয়েও ঠিক নীল গাড়িকে সামনে রেখে চলেছেন। কোথায় যাচ্ছে গাড়িটা কে জানে? মূর্তিটা নিয়ে কি করবে বলতো লোকটা? শেষ পর্যন্ত জিজ্ঞেস করলাম ফেলুদাকে, ভুবনেশ্বরে ফেরত নিয়ে যাবে না নিশ্চয়ই? যে জাতের ধুরন্ধর, তাতে মনে হয় আবার আরেকজন বিদেশি খদ্দের জোগাড় করার চেষ্টা করবে। একই জিনিস উপরে দুবার বিক্রি করার এমন সুযোগ তো চট করে আসে না। নীল গাড়ি শেষ পর্যন্ত দেখি আমাদের পার্ক স্ট্রিটে এনে ফেলেছে। পুরনো গোরস্থান ছাড়িয়ে লাউডন স্ট্রিট, ক্যাম্যাক স্ট্রিটের মোড় ছড়িয়ে শেষে গাড়ি দেখি হঠাৎ বাম দিকে মোড় নিয়ে কুইন্স ম্যানসনের গেট দিয়ে ভেতরে ঢুকছে। ইয়াব সারা অ্যালবত আমাদের ট্যাক্সিও গেট দিয়ে ভেতরে ঢুকাল। একটা প্রকাণ্ড খোলা জায়গা, তার মাঝখানে একটা পার্ক, আর চারদিকে ঘিরে রয়েছে 5 ছাতলা উঁচু সব বাড়ি। পার্কের চারদিকে গাড়ি পার্ক করা রয়েছে, তার মধ্যে আবার 2-একটা স্কুটারও রয়েছে। আমাদের ডান দিকে কুইন্স ম্যানসন। ট্যাক্সি দাঁড় করলাম। নীল গাড়ি কিছু দূরে একেবারে শেষ মাথায় গিয়ে থামল। আমাদের গাড়ির ভিতরে বসে আছি কি হয় দেখার জন্য। ভদ্রলোক একটা কালো ব্যাগ হাতে নিয়ে নামলেন, দরজার কাচ তুললেন, দরজা লক করলেন, তারপর ডান দিকে গিয়ে একটা বড় দরজা দিয়ে কুইন্স ম্যানসনে ঢুকে গেলেন। 1 মিনিট অপেক্ষা করে ফেলুদাও ট্যাক্সি থেকে নামল, আমি তার পিছনে। সোজা চলে গেলাম সেই দরজার দিকে। একটা ঘট শব্দ আগেই কানে এল। গিয়ে দেখি দরজা দিয়ে ঢুকেই একটা আদ্যিকালে লিফট, সেটা সবে মাত্র নিচে নেমেছে। ঝটপটাং শব্দ করে লোহার কোলাপসিবল দরজা খুলে বুড়ো লিফটম্যান খাঁচা থেকে বেরিয়ে এল। ফেলুদা হঠাৎ একটা ব্যস্ততার ভাব পরে তাকে জিজ্ঞেস করল, মিস্টার সেনগুপ্ত এইমাত্র ওপরে গেলেন না? সেনগুপ্ত কন? এইমাত্র যিনি ওপরে গেলেন আভাবি গিয়া 5 নম্বর কা মিস্টার মল্লিক। সেনগুপ্ত ইহা কই নেহি রহতা। ও আমারই ভুল, 5 নম্বর ফ্ল্যাট মিস্টার মল্লিক, এগুলো মনে রাখতে হবে। ফেলুদা খাতা আনেনি, বাড়ি গিয়ে নোট করে নেবে নিশ্চয়। কিন্তু বাড়ি ফিরতে যে এখনও দেরি, সেটা একটু পরেই বুঝলাম। ফেলুদা বলরামবাবুকে ভাড়া চুকিয়ে ছেড়ে দিল। ভদ্রলোক যাবার সময় একটা স্লিপ দিয়ে বলে গেলেন, এটা আমার পাশের বাড়ির টেলিফোন, আপনি বললে আমায় ডেকে দেবে। দরকার পড়লে একটু খবর দেবেন। স্যার, একঘেয়ে কাজের মধ্যে যদি মাঝে মাঝে পার্ক স্ট্রিট থানার ওসি মিস্টার হরেন মুৎসুদ্দির সঙ্গে ফেলুদার আলাপ ছিল 2 বছর।
আগে হ্যাপি গো লাকি বলে একটা রেসের ঘোড়াকে বিষ খাইয়ে মারার রহস্য ফেলুদা আশ্চর্যভাবে সমাধান করেছিল। তখনই মুৎসুদ্দির সঙ্গে আলাপ হয়। আমরা এখন তার আপিসে। ভদ্রলোক মূর্তি চুরির খবরটা কাগজে পড়েছেন। ফেলুদা সেইখান থেকে শুরু করে আজকের পুরো ঘটনাটা তাকে বলো যদ্দূর মনে হয় এই মল্লিক চুরির ব্যাপারটা নিজে না করলেও চোরাই মাল উদ্ধার করে সেটাকে পাচার করার ভারটা নিজেই নিয়েছে। তার সম্বন্ধে কিঞ্চিত ইনফরমেশন আর একটি লোক তার পিছনে রাখা, এই দুটো অনুরোধ করতে আমি এসেছি। তার কার্যকলাপের দিকে একটু নজর রাখা দরকার। মিস্টার মল্লিক 5 নম্বর কুইন্স ম্যানসন, নীল অ্যাম্বাসেডর, নম্বর WMA 5349। মুৎসুদ্দি এতক্ষণ একটা পেন্সিল কানের মধ্যে খুঁজে বসেছিলেন। এবার সেটাকে টেবিলের উপর নামিয়ে রেখে বললেন, হবে, আপনি যখন বলছেন তখন হবে। একটা স্পেশাল কনস্টেবল লাগিয়ে দিচ্ছি, সে ওকে চোখে চাখে রাখবে। আর আমাদের ফাইলে যদি কিছু থাকে তাও দেখছি। থাকবেই যে, এমন কোনো কথা নেই যদি না লোকটা এর আগে কোনো গন্ডগোল করে পুলিশের নজরে এসে থাকে। ব্যাপারটা খুব আর্জেন্ট, কিন্তু মূর্তি আবার বেহাত হলেই মুশকিল। মুৎসুদ্দি মুচকি হেসে বললেন, কেন মুশকিল কেন? আমরা তো আর ঘোড়ার ঘাস কাঁপি না মিস্টার মিত্তির। আপনি একা ম্যানেজ করতে না পারলে আমাদের সাহায্য চাইলে আমরা কি আর রিফিউজ করব? আমরা আছি কিসের জন্য? পাবলিককে হেল্প করার জন্যই তো। তবে একটা কথা বলি, একটা অ্যাডভাইস অ্যাজ আ ফ্রেন্ড, এই সব র্যাকেটের পেছনে মাঝে মাঝে একটা দল থাকে, গ্যাং, এবং তারা বেশ পাওয়ারফুল হয়। গায়ের জোর বলছি না, পয়সার জোর, পজিশনের জোর। শিক্ষিত অবস্থাপন্ন লোকেরা যখন নোংরা কাজে নামে তখন সাধারণ ক্রিমিনালদের চেতে তাদের বাগে আনা অনেক বেশি শক্ত হয়, জানেন তো। আপনি ইয়াং ট্যালেন্টেড, তাই আপনাকে এগুলো বলছি, নইলে আর আমার কি মাথা ব্যথা বলুন। ওয়ালডর্ফে চীনে খাবার অর্ডার দিয়ে ফেলুদা ম্যানেজারের ঘর থেকে কুইন্স ম্যানসন 5 নম্বরে একটা টেলিফোন করে। হ্যালো শুনেই ফোনটা রেখে দিয়ে খানিকটা নিশ্চিন্ত হয়, বলল, লোকটা এখনও ঘরেই আছে। আমরা বাড়ি ফিরলাম পিনে 3টেই। 4টের কিছু পরে মিস্টার মুৎসুদ্দির টেলিফোন এল। প্রায় 5 মিনিট কথা হলো। সেটা সঙ্গে সঙ্গে ফেলুদা তার খাতায় নোট করে নিল। তারপর আমি না জিজ্ঞেস করতেই আমার কৌতূহল মিটিয়ে দিল। লোকটার পুরো নাম জয়ন্ত মল্লিক। দিন 15 হল কুইন্স ম্যানসনে এসে হয়েছে। ফ্ল্যাটটা আসলে মিস্টার অধিকারী বলে একজন ভদ্রলোকের। ইনি ফ্রি স্কুল স্ট্রিটের এক রেস্টুরেন্টের মালিক, বোধহয় মল্লিকের বন্ধু। অধিকারী এখন দার্জিলিংয়ে। তার অবর্তমানে মল্লিক ফ্ল্যাটটা ব্যবহার করছে। গাড়িটাও অধিকারীর। সেই গাড়ি করে মল্লিক আজ 3টে নাগাদ গ্র্যান্ড হোটেলে গিয়েছিল। ভিতরে ঢুকে 5 মিনিট পরে বেরিয়ে এসে বাইরে অপেক্ষা করতে থাকে। 20 মিনিট অপেক্ষা করার পর আবার ভিতরে ঢেকে 10 মিনিট পরে বেরিয়ে এসে গাড়িতে করে ডালহৌসি যায়। সেখানে কিছুক্ষণের জন্য মুৎসুদ্দির লোককে হারিয়ে ফেলে। তারপর ফেয়ারলি প্লেসে রেলওয়ে বুকিং অফিসের বাইরে গাড়ি দেখে ভিতরে ঢুকে দেখে মল্লিক কিউয়ে দাঁড়িয়ে টিকিট কিনছে। এখান থেকে মলমল, সেখান থেকে ঔরঙ্গাবাদ, 2nd ক্লাসের রিজার্ভ টিকিট। আরও খবর থাকলে পরে টেলিফোন করবে। ঔরঙ্গাবাদ যাচ্ছে? আমি জায়গাটির নামে শুনিনি। ঔরঙ্গাবাদ, ফেলুদা বলল। আর আমরা এখন যাচ্ছি সদার শঙ্কর রোড, শ্রী সিদ্ধেশ্বর বোসের বাড়ি। একটা কনসালটেশনের দরকার।